আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর পক্ষ থেকে। আমি ইখলাসউদ্দিন জুয়েল, বিপিআইবি এর প্রতিষ্ঠাতা। আর আজকে আমি একটা কেস স্টাডি আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি। কেস স্টাডিটি আমি বানিয়েছি আপনাদেরই অনুরোধে। আপনারাই বলেছিলেন আলবার্তো মোরিলাসের উপরে একটা কেস স্টাডি বানানোর জন্য, তো আমি সেই কেস স্টাডি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। Buy perfume in Bangladesh. Buy it, buy it. Buy perfume in Bangladesh. Buy it. আলবার্তো মোরিলাসের জন্ম হয়েছিল 1950-তে, মানে 1950 সালে, আজকে থেকে প্রায় 71 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন স্পেনে। এক্স্যাক্টলি স্পেনের সেভিলা নামক স্থানেই তার জন্ম হয় এবং পরবর্তীতে 10 বছর বয়সে তিনি স্পেন থেকে বাবা মার সাথে সুইজারল্যান্ডে চলে আসেন। সর্বপ্রথম যে অনুভূতি নিয়ে তার পারফিউমের যাত্রাটা শুরু হয় সেটা ছিল তার মায়ের ব্যবহার করা একটি পারফিউম রোসাস ফেম। আর বাবা হেয়ার টনিক একটা ব্যবহার করতেন, সেই পারফিউমের গন্ধটা তার খুবই ভালো লাগতো এবং সেই গন্ধ দুইটার মিশ্রণ নিয়েই কিন্তু তার পারফিউমের পথে যাত্রা শুরু হয়। 1970 সালে তিনি ফার্মেনিচ ফার্মে জুনিয়র পারফিউমার হিসেবে যোগদান করেন এবং সেই কোম্পানির জন্য তিনি পারফিউম বানানো শুরু করেন। এখনো পর্যন্ত তিনি এই ফার্মেই আছেন আমি যতটুকু জানি, এবং এই ফার্মের জন্য তিনি ওভার কত শো বা কত হাজার পারফিউম বানিয়েছেন তা কি আপনারা আইডিয়া করতে পারেন? আমি তো বলেই দিলাম শো বা হাজার, তাহলে একটা পরিমাণ আপনারা বলতে পারেন 500 বা 1000, কেউ বলবেন 2000, কেউ বলবেন হয়তো 5000। আমি বলে দিই 7000 পারফিউমেরও বেশি পারফিউম তিনি বানিয়েছেন এই ফার্মেনিচ কোম্পানিতে জব করার পরে। ক্যান ইউ ইমাজিন, 7000 প্লাস পারফিউম তিনি বানিয়েছেন। দেখুন, তিনি মাত্র 20 বছর বয়স থেকে পারফিউমের উপর কাজ করা শুরু করে দেন। 1970-র দিকে তখন কিন্তু এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না, এত মানে ভালো ডকুমেন্টেশন ছিল না ফর্মুলাগুলোর উপরে। তখন যারা পারফিউমার আছেন এখনো পর্যন্ত, তারা এক্সপিরিয়েন্সের উপর বেস করে কিন্তু পারফিউমার হয়েছেন। তারা বিভিন্ন পারফিউম মিশ্রণ করতেন, বিভিন্ন অয়েল মিক্স করতেন, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস চেক করতেন, এভাবে তারা পারফিউম বানাতেন। সো আলবার্তো মোরিলাস তার কিন্তু কোনো পুঁথিগত যোগ্যতা ছিল না, মানে বইগত কোনো যোগ্যতা তার ছিল না। তিনি পারফিউমের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করার মাধ্যমেই পারফিউম বানান এবং তার পিছনে কিন্তু তিনি লজিক দেখেন না। তিনি মিক্স করেন, পারফিউম বানান, তিনি ফর্মুলা অ্যাড করেন, পারফিউম বানান। এভাবেই তিনি আসলে মাস্টার পারফিউমারে পরিচিত হয়ে গেছেন। কিভাবে পরিচিত হয়ে গেছেন দেখেন, যখন আপনার এই ফেমিনিচ ব্র্যান্ডের জন্য তিনি 7000 প্লাস অলরেডি পারফিউম বানিয়েছেন, তারপর তিনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। এমন কোনো এক্সপেন্সিভ নিশ বা ডিজাইনার ব্র্যান্ড নাই যার জন্য এই আলবার্তো মোরিলাস কাজ করেননি। অনেক ব্র্যান্ডের সাথেই তিনি কাজ করেছেন, নাম জানা অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথেই তিনি কাজ করেছেন এবং এরই অবদান হিসেবে এই ফার্মেনিচ ফার্মটাই তাকে 1988-এ মাস্টার পারফিউমারের খেতাব দিয়ে দেন। ওকে, যে কোম্পানির জন্য তিনি জুনিয়র পারফিউমার হিসেবে জয়েন করেছিলেন, সেই কোম্পানি তাকে মাস্টার পারফিউমারের খেতাব দিয়ে দেন 1988-এ। 1975-এ তিনি কার্টিয়ার, যেটা জুয়েলারি ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিল তখন, তাদের একটা পারফিউম মাস্টি কার্টিয়ার, এই পারফিউমটা তিনি বানান। এরপরে 2003 সালে তিনি কিন্তু আরেকটা খেতাব জিতেন, সেটা প্রিক্স ফ্রান্সোয়া অ্যাওয়ার্ড। আর তারও ঠিক 10 বছর পরে, অর্থাৎ 2013 সালে ফ্রাগ্রান্স ফাউন্ডেশন লাইফটাইম অ্যাওয়ার্ড তিনি অর্জন করেন। মানে একটা পারফিউমার সফল হওয়ার জন্য যে সমস্ত খ্যাতিগুলো দরকার, যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো দরকার, তা কিন্তু এই আলবার্তো মোরিলাসের ভান্ডারে আছে। আলবার্তো মোরিলাস এমন একজন মানুষ যার কাছে তিনি কত পারফিউম বানিয়েছেন তা কোনো ম্যাটারই করে না। কত পারফিউম তিনি আরো বানাতে পারবেন সেটাই তার কাছে ম্যাটার করে। মানে তিনি আরো পৃথিবীতে কত ধরনের পারফিউম দিয়ে যেতে পারবেন তার মৃত্যুর আগ পর্যন্ত, সেটা নিয়ে তিনি এখন বেশি কনসার্ন। কত পারফিউম বানিয়েছেন, কত পারফিউমের জন্য তিনি খেতাব জিতেছেন, সেটা এখন তার কাছে মুখ্য বিষয় না। আরো কত পারফিউম তিনি
মৃত্যুর আগে দিয়ে যেতে পারবেন, এটাই হচ্ছে এখন তার মেইন কনসার্ন। তো চলুন আমরা এখানে তার কিছু ইন্টারভিউর প্রশ্ন এবং কিছু উত্তর তিনি দিয়েছিলেন সেগুলো নিয়ে এখন আলোচনা করি। তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো যে মাস্টার পারফিউমার যদি কেউ হতে চায়, যারা পারফিউমার নতুন এসেছেন তারা যদি মাস্টার পারফিউমার হতে চায় তাহলে তার মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে। তার উত্তরে অ্যালবার্তো মোরিলাস বললেন তাকে অবশ্যই অধ্যাবসায়ী হতে হবে, মানে পারসিস্টেন্সি থাকতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে, কিউরিয়াসিটি থাকতে হবে, অর্থাৎ পারফিউমের প্রতি তার কিউরিয়াস হতে হবে, তাকে সময় দিতে হবে, মানে টাইম ম্যানেজ করতে হবে পারফিউমটার পিছনে, এবং অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সে মাস্টার পারফিউমার হতে পারবে না। আরেকটা কোশ্চেন তাকে করা হয় যে তিনি পারফিউমের পিছনে কিরকম সময় দেন। তো এর প্রশ্নটা যেমন একটু অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, মানে পারফিউম, তিনি মাস্টার পারফিউমার, পারফিউম নিতে থাকেন, কিন্তু তাকে তারপরও জিজ্ঞেস করা হলো যে পারফিউমের পিছনে তিনি কতটুকু সময় দেন। তার উত্তরটাও তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন। কিভাবে দিলেন? তিনি বলেন আমি যখন ঘুম থেকে উঠি চা খেতে যাই, চায়ের মধ্যে আমি স্মেল পাই। যখন আমি দুপুরের খাওয়া খেতে যাই সেখানে আমি একটা স্মেল পাই। যখন আমি নিজে কিছু রান্না করি তখন আমি চেখে দেখি, সেখান থেকে আমি স্মেল পাই। যখন আমি আমার বাগানে হাঁটি, বাগানের বিভিন্ন ফুল থাকে, ফুল নিয়ে আমি ঘ্রাণ শুকি, তখন আমি স্মেল পাই। এগুলার পাশাপাশি আমি যখন আমার ল্যাবে থাকি তখন তো সারাক্ষণই আমি পারফিউম নিয়েই থাকি। সুতরাং ঘুমের সময়টা বাদ দিলে বাকি সবসময় আমি পারফিউম নিয়ে থাকি। কথাটা কি ঠিক নাকি বেঠিক? আসলেই তো, সে শুধুমাত্র ঘুমার সময়টুকু বাদ দিয়ে বাকি সব সময় কিন্তু পারফিউম নিয়ে আছেন। একটা জিনিস মিসিং আছে, সেটা হলো বাথরুমে গেলে কিন্তু এয়ার ফ্রেশনারের গন্ধটা পান, সেটা তিনি উত্তর এই প্রশ্ন উত্তরে দেননি। আমি এটা আর কি বলতে চেয়েছিলাম যে এটাও দিত ভালোই হতো, আসলে বাথরুমে গেলেও তো সে এয়ার ফ্রেশনারের গন্ধটা পায়, তাই না? এরপরে তাকে একটা সিরিয়াস প্রশ্ন করা হলো যে এত এত পারফিউমের ফর্মুলা, এর মধ্যে আপনার পারফিউমটার জন্য এই ফর্মুলাটাই কারেক্ট, এইটা আপনি কিভাবে বুঝেন? এর উত্তরে তিনি বললেন যে আমি সবসময় কাস্টমারের রিকোয়ারমেন্টটা আগে বোঝার চেষ্টা করি। কাস্টমার কি বলেন, কাস্টমার কি ধরনের পারফিউম চাচ্ছেন সেটা আমি আগে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেই। তার রিকোয়ারমেন্টটা যখন আমি বুঝি, ভালো মতো শুনি, তারপরে হচ্ছে আমি সেই পারফিউমটা বানাতে বসি। তারপরে যখন আমি পারফিউমটা বানাই, সেটা যদি মনে হয় যে না আমার কাস্টমার পছন্দ করবে না, সেটা আমি তাকে প্রেজেন্ট করি না। আমার এখন 50 বছরের বেশি অভিজ্ঞতা আছে, যে কারণে আমি এখন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি যে কাস্টমার কি চাচ্ছে। আমি সেইভাবেই সেই ফর্মুলাটা দেই এবং প্রেজেন্ট করি। এভাবেই আমি হচ্ছে পারফিউম বানাই। সো আমার কাছে ফর্মুলা এখন আর কোনো ম্যাটার করে না, যেহেতু আমার এখন অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফর্মুলাগুলোকে দিয়ে পারফিউমটা প্রেজেন্ট করি আমার কাস্টমারের সামনে। আরেকটা খুবই চমৎকার কথা তিনি বলেছেন এই উত্তরের সময়, সেটা হচ্ছে যে পারফিউম তিনি আগে তার নিজের জন্য বানান, কাস্টমারের জন্য বানান না। নিজের যদি ভালো না লাগে তাহলে সেই পারফিউম তিনি কাস্টমারের সামনে প্রেজেন্ট করেন না। যখন তার কাছে মনে হয় যে কাস্টমার স্যাটিসফাইড হবে, তখনই শুধুমাত্র সেই পারফিউমটা তিনি কাস্টমারের কাছে প্রেজেন্ট করে দেন। ওকে, সো এই গুণাবলীগুলো তার মধ্যে কিন্তু আছে। তো তাকে প্রশ্ন করা হলো একবার যে পারফিউম ফর্মুলা যখন তিনি মিক্স করেন তখন এটা তো খুবই একটা কমপ্লেক্স প্রক্রিয়া, তো সেই সময় কি তিনি কোনো মিউজিক শোনেন? তার উত্তরে তিনি বললেন যে হ্যাঁ তিনি মিউজিক শোনেন, পার্টিকুলার কোনো মিউজিক না। ধরেন কোনো কাস্টমার যদি রিফ্রেশিং টাইপের কোনো পারফিউম চেয়ে থাকেন তাহলে তিনি হচ্ছেন হলিডে টাইপের মিউজিক বেশি শুনে থাকেন, সামার ভাইবের যে অডিও মিক্সিং গুলো আছে সেগুলো শোনেন। আবার যদি কেউ বলেন যে না আমার খুব সিরিয়াস টাইপের পারফিউম লাগবে, তখন হয়তো তিনি অর্কেস্ট্রা শোনেন। তারপরে যদি কেউ বলে যে আমার ক্লাবিং টাইপের কিছু পারফিউম লাগবে, তিনি হয়তোবা জ্যাজ শোনেন। তারপরে তার হয়তোবা বলে যে আমার এমন একটা পারফিউম লাগবে যেটা হচ্ছে মার্কেটে এখনো পর্যন্ত আসেনি, ইউনিক, তখন তিনি আসলে কোনো মিউজিকই শোনেন না, একদম পিনপতন নীরবতায় কাজ করে থাকেন। সো তিনি মিউজিক দিয়ে কিন্তু পারফিউম গুলো বানান। আবার অনেক সময় আছে যে পারফিউম যখন বানান তখন একদম কোনো পিনপতন শব্দই হবে না, একদম নীরবতা, পিন অফ সাইলেন্স তিনি কাজ করেন। সো এইভাবে তিনি হচ্ছে পারফিউম ফর্মুলাগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট উপর বেস করে বানান। এখন আমি অ্যালবার্তো মোরিলাসের কিছু চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। দেখুন, অ্যালবার্তো মোরিলাসের সবচেয়ে জনপ্রিয় পারফিউমের তালিকায় যদি আমরা কোনো পারফিউম জেনে থাকি, সেটার মধ্যে আমার মনে হয় যে চলে আসবে ক্যালভিন ক্লাইন 1। এখন ক্যালভিন ক্লাইন 1 এর পরে তিনি বানান হচ্ছে 1996 এ অ্যাকোয়া দি জিও।
তো অ্যাকোয়া ডি জিও বানানোর আগেই কিন্তু 1988 এ তিনি মাস্টার পারফিউমারের খেতাব জিতে নেন। তারপরেও কিন্তু অ্যাকোয়া ডি জিওতে দেখা যায় যে তিনি দুইজন আরো পারফিউমারের সাথে কাজ করেছেন, which proves that যে তিনি আসলে নিজেকে বড় মনে করেন না। তিনি মনে করেন যে আরো যারা পারফিউমার আছে তাদের সাথে কাজ করেও ভালো কিছু সৃষ্টি করা যায়। সো তিনি কিন্তু অ্যাকোয়া ডি জিও আপনার দুইজন আরো পারফিউমারের সাথে কাজ করে তৈরি করেছেন। তিনি কিন্তু চাইলে একাই বানাতে পারতেন, রিকোয়েস্ট করতে পারতেন কোম্পানিকে যে না আমাকে একাই দায়িত্ব দাও, কিন্তু সেটা তিনি করেননি। এটা হচ্ছে তার চারিত্রিক গুণাগুণ। আরেকটা জিনিস হচ্ছে যে তিনি কাস্টমারের রিকোয়ারমেন্টটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন। কাস্টমারকে কোনো সময় গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন না। কাস্টমার যেটা চায় তিনি সেটাই দেওয়ার চেষ্টা করেন, বরঞ্চ আরো বেটার দেওয়ার চেষ্টা করেন। এখন কাস্টমার যা চাচ্ছে তার চেয়ে তো ভালো কোনো আবিষ্কার সে করে ফেলতে পারে, কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্টে সেটা নাই, সেটা কিন্তু তিনি দিবেন না কাস্টমারকে, কারণ কাস্টমার হয়তো এই পারফিউমটা রিকোয়ারমেন্টে নাই, সো তিনি সেটা প্রেজেন্টই করবেন না। যদিও পারফিউমটা আরো ভালো হয়েছে, কিন্তু তিনি কাস্টমারকে সেটাই দিবেন যেটা কাস্টমার চাচ্ছেন। এটা কিন্তু আরেকটা ভালো গুণাবলী আমি দেখতে পাচ্ছি। সো জেরেমি ফ্র্যাগ্রেন্স তিনি হচ্ছেন অফিস ফর ম্যান, ডেট ফর ম্যান বানিয়েছেন। সো জেরেমি ফ্র্যাগ্রেন্সের রিকোয়ারমেন্ট হয়তো ছিল যে ক্রিড এভেন্টাস এবং ডিওর সহজের মিক্সিং করে আমাকে একটা পারফিউম বানিয়ে দেন। সো অ্যালবার্তো মোরিলাস হয়তো এই অফিস ফর ম্যানের চাইতে আরো ভালো কোনো পারফিউম বানিয়েছিলেন, কিন্তু জেরেমি ফ্র্যাগ্রেন্সের রিকোয়ারমেন্ট ম্যাচ করে না দেখে হয়তো তাকে দেননি, দিয়েছেন হচ্ছে অফিস ফর ম্যান। কিন্তু আমরা হয়তোবা অ্যালবার্তো মোরিলাসেরই সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটা পারফিউম আর নেক্সট 5 to 10 ইয়ার্স এর মধ্যে দেখতে পারবো, যেটা হচ্ছে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আমার কাছে মনে হয় যে তিনি খুব শীঘ্রই আমাদেরকে খুব ভালো মানের একটা পারফিউম উপহার দিবেন, যেটা ক্রিড অ্যাভেন্টাস, ডিওর সাভাজ এগুলোর চাইতেও অনেক বেশি পপুলারিটি পাবে। আর একটা জিনিস হচ্ছে যে তিনি খুবই কিন্তু মিশুক টাইপের মানুষ। তিনি মানুষজনের সাথে কিন্তু মিশতে পছন্দ করেন, কারণ কাস্টমার ডিল করা কিন্তু সহজ না। যখন বিভিন্ন ধরনের কাস্টমার আপনাদের কাছে আসবেন তখন তাদেরকে মানে সময় দেওয়া বা তাদেরকে নিয়ে বসা এটা কিন্তু আসলে সহজ ব্যাপার না। সো তিনি যদি মিশুক না হন তাহলে কিন্তু এই কাস্টমারদের রিকোয়ারমেন্টগুলো ভালো মতো জানতে পারবেন না। সো এটা হচ্ছে তার একটা ভালো গুণ। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে তিনি ফর্মুলাগুলা লিখে রাখেন। অনেকে আছে ফর্মুলাগুলো আইডিয়া মাথায় নিয়ে রাখেন, তারপরের দিন যখন ফর্মুলা বানাতে যান তখন ভুলে যান। এটা হচ্ছে পারফিউমাররা অনেকেই আছে যারা নতুন এসেছে তারা এই ভুলটা করে থাকে, যে পারফিউমটা আমি বানাবো রাত্রেবেলা আমি চিন্তা করেছিলাম, সকালবেলা যে আমি ভুলে গেলাম কারণ আমি তো ফর্মুলাটা লিখে রাখিনি। তো তিনি এই কাজটা করেন না, তার মাথায় যেটা আছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ফর্মুলাটা বানাতে হবে সেটা তিনি লিখে রাখেন এবং সেই লেখার উপর বেস করে তিনি কাজ করে থাকেন। পারফিউমের ফর্মুলা তিনি খাতায় লিখতে পছন্দ করেন, এটা হচ্ছে তার আরেকটা বড় গুণ, যে কারণে হচ্ছে তিনি এত ভালো ভালো পারফিউম গিফট করতে পারছেন আমাদেরকে। ওকে, আরেকটা ভালো গুণ হচ্ছে তিনি সবচাইতে বেশি সময় দেন হচ্ছে তার ল্যাবে, পারফিউম ল্যাবে। তিনি সারাদিনই পারফিউম নিয়ে কাজ করতে থাকেন, বিভিন্ন ফর্মুলা মিক্স করে বিভিন্ন পারফিউম তৈরি করতে থাকেন, দেখতে থাকেন। সো যারা রিচ হয়ে যায়, আমরা মনে করি কি যা বিভিন্ন ছবিতে, হলিউডের ছবিতে দেখা যায় যে ইয়ট নিয়ে ঘুরছে, আয়েশ করছে, হ্যাঁ একদম ড্রিঙ্কস করছে, পার্টি করছে, আর কোনো কিছু নাই, হ্যাঁ মানে বড় লোক হয়ে গেছে বা খালি পার্টি করছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না। বাস্তবে যারা রিয়েল লাইফে যারা অ্যাচিভমেন্ট অর্জন করেছেন তারা কিন্তু সবাই তাদের নিজেদের কাজের উপরে অনেক বেশি সময় দিয়ে থাকেন। যেমন আপনি যদি দেখেন মার্ক জাকারবার্গকে, আপনি যদি দেখেন ইলন মাস্ককে, এরা কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত জব করে, মানে কাজ করে তাদের নিজেদের জন্য। ওকে, সো এরকম ভাবে তিনিও কিন্তু তার ঘুমের সময়টা বাদ দিয়ে বাকি সব সময় তিনি ল্যাব অথবা পারফিউম নিয়ে ব্যস্ত থাকেন। এটা হচ্ছে তার একটা ভালো গুণ। আরেকটা জিনিস হচ্ছে যে তিনি এবং তার ওয়াইফ মিলে 1987-এ তাদের নিজস্ব কিন্তু একটা ব্র্যান্ড বের করে, যে ব্র্যান্ডটার নাম হয়তো আমরা অনেকেই জানি না। সেই ব্র্যান্ডটা হচ্ছে মিজেন্সিয়া। তো এই ব্র্যান্ডটি সর্বপ্রথম মোমবাতি বানাতো। 36টা মোমবাতি বানানোর পরে প্রথম হচ্ছে তারা পারফিউম লঞ্চ করে। আমি যতটুকু দেখেছি স্টাডিতে যে এখনো পর্যন্ত এই ব্র্যান্ডের আন্ডারে 17 থেকে 20টা পারফিউম আছে। ওকে, মিজেন্সিয়া তার নিজের একটা ব্র্যান্ড, অ্যালবার্তো মোরিলাসের নিজের ব্র্যান্ড। ওকে, কিন্তু তিনি দেখেন এত বছর ধরে যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির
জন্য কিন্তু তিনি অনেক ভালো ভালো 7,000 প্লাস পারফিউম বানিয়েছেন, কিন্তু নিজের কোম্পানির জন্য অনলি 70 to 20 পারফিউম বানিয়েছেন। এবং তার কোম্পানির নাম এখনো পর্যন্ত অনেকেই হয়তো আমরা পারফিউম যারা কমিউনিটিতে আছি তারা জানি না যে মিজেন্সিয়া তার যে একটা নিজস্ব কোম্পানি। সো তিনি তার কোম্পানির উপর ফোকাস কিন্তু শুধুমাত্র করেননি, তিনি কিন্তু সবার জন্য কাজ করে যাচ্ছেন। এমন অনেক সময় হয়েছে যে আমি একটা কোম্পানি লঞ্চ করেছি, শুধুমাত্র আমি সেই দিকেই কনসেন্ট্রেশন করবো, অন্যদিকে কোনো কিছু যাবো না। কিন্তু দেখেন সে ফেমিনিস্ট ব্র্যান্ডের মধ্যে যখন ছিল তখন কিন্তু 1987-এ তিনি তার নিজস্ব কোম্পানি লঞ্চ করেন। তারপরে 1988-এ কিন্তু খেতাব জিতেন মাস্টার পারফিউমারের। সো তারপরেও কিন্তু তিনি ফেমিনিস্ট ব্র্যান্ডের জন্য অনেক কাজ করেছেন, এখনো পর্যন্ত কিন্তু কাজ করছেন। ওকে, সো এটা একটা ভালো গুণ যে নিজের ব্র্যান্ডের জন্য শুধুমাত্র তিনি সময় দেননি, সব ব্র্যান্ডের সাথে তিনি কাজ করেছেন। এটা সাধারণত পাওয়া যায় না সবার ক্ষেত্রে, রেয়ার একটা গুণ। আর একটা যে প্লাস পয়েন্ট তার আছে সেটা হচ্ছে যে তিনি চেঞ্জ পছন্দ করেন, তিনি নতুনত্ব পছন্দ করেন, যে কারণে হচ্ছে তিনি মাস্টার পারফিউমার হয়েছেন। তিনি গদবাঁধা রীতিতে বিশ্বাস করেন না, তিনি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের সাথে সিনথেটিক ইনগ্রেডিয়েন্টসের মিক্সচার করেন। মানে অনেকেই আছেন যে যারা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসে অভ্যস্ত, অনেক নিশ ব্র্যান্ড আছে যারা শুধুমাত্র ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নিয়েই পারফিউম বানায়। সো তারা এমন পারফিউমারের সাথে কাজ করতে চায় যারা হচ্ছে শুধুমাত্র ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে কাজ করবে। কিন্তু অ্যালবার্তো মোরেলাসের দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ আলাদা। তার কথা হচ্ছে যে আমি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের সাথে সিনথেটিক ইনগ্রেডিয়েন্টস মিক্স করেও কিন্তু আমি অনেক ভালো পারফিউম বানাতে পারি, যেটা হয়তো শুধুমাত্র ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আসবে না। এবং এরই সবচাইতে ভালো রেজাল্ট আমরা দেখেছি হচ্ছে অ্যাকোয়া ডি জিওতে। অ্যাকোয়া ডি জিওতে কিন্তু আপনার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের সাথে সিনথেটিক ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে। যে ডিএনএটা এসেছিল সেটা সম্পূর্ণ ইউনিক ছিল এবং সেই সময় প্রচন্ড আলোড়ন তৈরি করেছিল। অ্যাকোয়া ডি জিও লাইনআপের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সোল্ড পারফিউম হচ্ছে অ্যাকোয়া ডি জিও, এবং পরবর্তীতে আসে হচ্ছে অ্যাকোয়া ডি জিও প্রোফুমো। অ্যাকোয়া ডি জিও প্রোফুমো একটু হেভি, একটু ইন্টেন্স, যেটা এখন বর্তমানে অনেক বেশি মার্কেট পাচ্ছে। সো এই ডিএনএটা হচ্ছে ফার্স্ট আসে মার্কেটে 1996-এ এই অ্যালবার্তো মোরেলাসের উপর বেস করে, যে তিনি ফিলোসফিটা তার ছিল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি সিনথেটিক ইনগ্রেডিয়েন্টস মিক্স করে দেখি যে ভালো কিছু তৈরি করা যায় কিনা। সেখান থেকে কিন্তু এই ডিএনএটা এসেছে। আর তিনি বিশ্বাস করেন যে পারফিউম কোনো চিন্তার বিষয় না, পারফিউম হচ্ছে এক্সপিরিয়েন্সের বিষয়। আপনি পুঁথিগত যোগ্যতা দিয়ে ভালো পারফিউম বানাতে পারবেন না, আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের সাথে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট মেলাতে হবে। আপনি শুধু চিন্তা করে পারফিউম বানাতে পারবেন না, আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার মধ্যে পারফিউম বানাতে গেলে। সো তিনি বিশ্বাস করেন যে চিন্তা করলেই শুধু হবে না, চিন্তার পাশাপাশি সেই চিন্তাটাকে কাজে লাগাতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, তাহলেই হচ্ছে পারফিউম বানানো যাবে। আর প্রত্যেকটা পারফিউমের পেছনে থাকতে হবে একটা ইমোশন, একটা সত্তা এবং একটি গল্প। তিনি এটা বিশ্বাস করেন। দেখুন, আমরা যখন কোনো কিছু চিন্তা করি, একটা আইডিয়া আসে, তখন বেশিরভাগই সেগুলো দেখবেন যে আইডিয়াই থেকে যায়, কারণ আমরা সেটা এক্সিকিউশনে যাই না। আমি যেটা মনে করি যে ধরেন আপনার মাথায় একটা আইডিয়া আসলো, ধরেন একটা পারফিউমার তিনি পারফিউম বানাবেন, তার মাথায় একটা আইডিয়া আসলো, সেই আইডিয়াটা যদি প্ল্যানে পরিণত না হয় তাহলে কিন্তু এক্সিকিউশন লেভেল পর্যন্ত যাওয়া যাবে না। এখন প্ল্যানে পরিণত করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আইডিয়াটা আসবে, আইডিয়াটাকে আগে লিখে ফেলতে হবে, লিখে ফেলার পরে সেটার উপরে চিন্তা করতে হবে। ওকে, ফার্স্টে চিন্তা করলে হবে না, আইডিয়াটা আগে আসবে, আইডিয়াটা লিখে ফেলতে হবে, তারপরে চিন্তা করতে হবে, দেন হচ্ছে একটা ডিজায়ার তৈরি হবে আপনার মধ্যে যে হ্যাঁ এই পারফিউমটা আমার এখন লাগবে, এই পারফিউমটা আমার বের করতে হবে। ওকে, তারপরে হচ্ছে আপনার ভিতরে বার্নিং ডিজায়ার তৈরি হবে যে আমার এখন এই তৈরি করতে হবে, আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ক্রিয়েট সামথিং, আই হ্যাভ টু গিভ সামথিং টু দ্য ওয়ার্ল্ড। তখন হচ্ছে আপনার একটা বার্নিং ডিজায়ার আসবে, বার্নিং ডিজায়ার থেকে আপনার তখন প্ল্যানিং আসবে যে কিভাবে করা যায়। ঠিক আছে, আমি তো পারফিউমটা বানাতে যাচ্ছি, কিভাবে বানাবো, কত সময় নিয়ে আমি বানাবো, সারা জীবন তো আমি বানাতে বসে থাকতে পারবো না একটা পারফিউমের জন্য, আমার কতটুকু টাইমলাইন সেট করতে হবে, এটা হচ্ছে প্ল্যানিং পর্যায়ে আসে। তারপরে হচ্ছে যে এক্সিকিউশন পর্যায়ে, যে আমি পারফিউমটা বানানোর জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করবো, কি কি ফর্মুলা ইউজ করবো, ন্যাচারাল করবো নাকি সিনথেটিক ফর্মুলা ইউজ করবো, এই জিনিসগুলো থেকে আসে। সো এই কারণে অ্যালবার্তো মোরেলাস বলেছেন যে পারফিউম চিন্তার কোনো বিষয় না, এক্সপিরিয়েন্সের বিষয়।
এবং আপনাকে প্রথমে ফর্মুলা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আপনার ভিতরে আইডিয়াটা আসতে হবে, আইডিয়াটাকে গল্পে পরিণত করতে হবে, তারপরে সেটার ভিতরে একটা ইমোশন দিতে হবে, ইমোশনের পরে আপনার একটা রেজাল্ট আসবে, এমনি এমনি তো আর রেজাল্ট আসবে না। সো প্রত্যেকটা পারফিউমের পিছনে একটা গল্প থাকতে হবে, একটা সত্তা থাকতে হবে, একটা ইমোশন থাকতে হবে যে হ্যাঁ এই পারফিউমটা এইভাবে আমি ক্রিয়েট করতে পারবো, এর জন্য আমি এরকম করতে পারবো। সো যে কারণে তিনি কিন্তু পারফিউমের জগতে সবচেয়ে বহুল প্রচলিত পারফিউমারের মধ্যে একজন। সবাই কিন্তু তার আসনে যেতে পারবে না, অনেক পারফিউমারের নাম আছে আমরা জানিই না, কিন্তু অ্যালবার্তো মোরিলাসের নাম আমরা সবাই জানি কমার বেশি। কারণ কি? তিনি মাস্টার পারফিউমার, তিনি হাজার হাজার পারফিউম বানিয়েছেন, তিনি যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির জন্য বানিয়েছেন, কিন্তু নিজের কোম্পানির জন্য এরকম ভালো ভালো পারফিউম কেন তিনি দেননি? বুঝতে হবে আমাদেরকে, তার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আমাদের। তিনি যেভাবে চিন্তা করেন, তিনি যেভাবে কাজ করেন, সেটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের দিক থেকেও কিন্তু আমরা বেস্ট এফোর্টটা দিতে পারবো আমাদের ওয়ার্ক সেক্টরে বা আমাদের জব সেক্টরে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমার বিশ্লেষণ অ্যালবার্তো মোরিলাসের উপরে। আমি যতটুকু পেরেছি, যতভাবে চেষ্টা করেছি, ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি অনেক ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন অ্যালবার্তো মোরিলাসের উপরে, যেগুলো আসলে আপনারা এর আগে জানতেন না। আর এখন আমি লাস্ট মুহূর্তে চলে এসেছি, আমি এখন তার অনেক আলোচিত পারফিউম গুলো নিয়ে আলোচনা করে শেষ করে দিব এবং আপনাদের জন্য একটা কুইজ রেখে যাব, যে কুইজের অ্যান্সারগুলো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে করতে হবে। যারা প্রথম 3 জন কমেন্টের রাইট অ্যান্সার দিতে পারবেন তাদেরকে আমরা 2 ml করে কিছু পারফিউম গিফট করে দিব। ওকে, সো তার সবচেয়ে বহুল জনপ্রিয় পারফিউমের মধ্যে একটা হচ্ছে CK1। CK1 ক্যালভিন ক্লাইন 1 কিন্তু তিনি একা বানাননি, তার সাথে আরেকজন পারফিউমার ছিল, তার নাম হচ্ছে হ্যারি ফ্রেমন্ট। এই CK1 আপনার মার্কেটে আসার পরে $90 মিলিয়ন সেল নিয়ে আসে, গ্রস সেল। ওকে, $90 মিলিয়ন, 10 লাখে হচ্ছে $1 মিলিয়ন, তাহলে কয় লাখে $90 মিলিয়ন? সেই $90 মিলিয়নকে আপনি 85.25 দিয়ে মাল্টিপ্লাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কত টাকা আর্ন করেছিল ক্যালভিন ক্লাইন 1 এই পারফিউমটি। ওকে, এটা হচ্ছে আপনাদের জন্য কুইজ। রাইট অ্যান্সার যারা করবেন তারা আমাদের কাছ থেকে ডিকেন্ট 2 ml গিফট পাবেন। তারপরে 2007 সালে শুধুমাত্র ইউএসএ তে এই ক্যালভিন ক্লাইন 1 $30 মিলিয়ন এনে দিয়েছিল। 30 মিলিয়ন, 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, তাহলে 30 মিলিয়ন কত সেটা আপনারা আমাদেরকে টাকায় কনভার্ট করে বলবেন। 30 মিলিয়ন মাল্টিপ্লাই করবেন আপনারা 85.25 দিয়ে, বাংলায় যেটা আসে সেটা আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবেন। প্রথম 3 জন সঠিক উত্তরদাতা আপনারা 2 ml করে পারফিউম আমাদের কাছ থেকে ফ্রি গিফট পাবেন। ওকে, এখন তার আরো আলোচিত কয়েকটি পারফিউম আমি বলে দিই আপনাদেরকে। আরো কিছু পারফিউম আমরা রেখে যাব যেগুলো আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তার বহুল আলোচিত সমালোচিত পারফিউমগুলো হচ্ছে CK1, Aqua di Gio, Marc Jacobs Daisy, Givenchy Pie, Kenzo Flower, Versace Pomme, Gucci Bloom, Masticatia, By Kilian, Good Girl, Gone Bad, Tommy Hilfiger, Tommy, and Office for Man। মেনশন না করলেই না, জেরেমি ফ্র্যাগ্রেন্স একটা পারফিউম মেনশন করে দিলাম। ওকে, অফিস ফর ম্যান। এছাড়াও তিনি আরো বেশ ভালো ভালো পারফিউম বানিয়েছেন। এর মধ্যে আপনারা কমেন্টে 3টা এরকম পারফিউমের নাম আমাদেরকে বলবেন যেগুলো আমি এখানে মেনশন করিনি কিন্তু খুবই জনপ্রিয়। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এর মানে হচ্ছে আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আপনারা রিসেন্টলি আমাদের কন্টেন্টগুলো খুবই পছন্দ করছেন এবং আমাদের সাবস্ক্রাইব ধীরে ধীরে বাড়ছে। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এরকম আরো ভালো ভালো অনেক তথ্যবহুল কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত সেফ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।